আমরা এক্স্যাক্টলি কি চাই বলো তো জীবনে? হাওয়ার মতো গতি, নদীর মতো প্রবাহমান একটা জীবন, নতুন কোনো জায়গার স্বাদ, সেখানকার মাটির গন্ধ, পাহাড় প্রমাণ ধৈর্য, প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে বেড়ানো, ব্যাস এইটুকু। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। সকাল 6টায় ঘুম থেকে উঠেছিলাম, তবে এখন 7টা মতো বাজে। আমরা তো আছি শিমলিপাল খাইরি রিসর্টে, আর এখানে আমরা খাটিয়াতে এখন বসে বসে সকালটাকে বেশ ভালোই উপভোগ করছি। তারপরে ব্রেকফাস্ট চলে এসেছে। আসলে সকাল সকাল ব্রেকফাস্ট করার না খুব একটা অভ্যাস কারোরই নেই, তবে আমরা আজকে ব্রেকফাস্ট করে কেন বেরোচ্ছি তোমাদেরকে সবটাই বলবো। তবে ব্রেকফাস্টে আছে ধোসা, সাম্বার আর চাটনি। এখানকার সাউথ ইন্ডিয়ান খাবারগুলো না বেশ ভালো। সানায়া তো ঘুম থেকে উঠেছে, তাই ওর খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। কিছু খাবার গাড়িতে নিয়ে নিয়েছি আমরা, ওর যদি পরে খিদে পাই ওকে খাইয়ে দেবো। আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়বো। এখনো তেমন ভাবে রোদ ওঠেনি, আর ওই যে দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে, আমরা ওই দিকেই যাব। এটা হলো আমাদের রিসর্টের বাইরেটা, একদম মেন রোডের ওপরে। আমরা এখন বেরিয়ে পড়লাম বাংরিপোষি থেকে শিমলিপালের উদ্দেশ্যে। তবে এটা না মুম্বাই হাইওয়ে রুট। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে আমরা এখন এগিয়ে চলেছি। আমরা আগেও একবার শিমলিপাল যাওয়ার প্ল্যান করেছিলাম, তবে তখন না ফরেস্টে কোনো একটা স্ট্রাইক চলছিল, ফরেস্টে এন্ট্রি নিতে দেওয়া হচ্ছিল না, তার জন্য আর কি যাওয়া হয়নি। তবে সেবারে গেছিলাম উড়িষ্যার কুলডিহা ফরেস্ট। যাই হোক, অবশেষে আমরা এখন যাচ্ছি শিমলিপালে। চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা এক কথায় অসাধারণ, তবে রাস্তার কন্ডিশন একেবারেই ভালো না। প্রচন্ড খারাপ অবস্থা রাস্তা, মাঝে মধ্যে 2-1টা 2 হুইলার কিংবা 4 হুইলার আমরা দেখতে পাচ্ছিলাম। প্রচন্ড খারাপ অবস্থা, মনটা না একটা সময় আমাদের সবারই খারাপ হয়ে গিয়েছিল। ওই যে শিমলিপালের পাহাড়, নদী আর জঙ্গল আমাদেরকে ডাক দিচ্ছে, তাই সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আমরা অবশেষে এসে পৌঁছেছি শিমলিপালের ফরেস্টের গেটে। তবে এসে তো পৌঁছালাম, তবে আরো একটা সমস্যার মধ্যেও পড়তে হলো। ফরেস্টে এন্ট্রি আর এক্সিটের জন্য অনেকগুলো গেট আছে। আমরা এখন যে গেটের সামনে দাঁড়িয়ে আছি তার নাম হলো কালিকা প্রসাদ গেট। তবে সমস্যা হলো এই যে এই গেট থেকে এন্ট্রি নিতে দেওয়া হচ্ছে না, আমাদেরকে অন্য গেট থেকে এন্ট্রি নিতে হবে। আমরা সব ডিটেলস এখান থেকে নিয়ে নেব, আর তার সঙ্গে একজন গাইডও নিয়ে নেব। ফরেস্টের মধ্যে তো অনেকগুলো গ্রাম আছে, সেই গ্রামের লোকজনদেরই একমাত্র যাতায়াত করতে দেওয়া হচ্ছে কালিকা প্রসাদ গেট থেকে। বর্ষার সময় পাহাড় থেকে ধস নেমে রাস্তার একটা অংশ ভেঙে গিয়েছিল, সেই রাস্তার কাজ চলছে, তাই ট্যুরিস্টের সেফটির জন্য কালিকা প্রসাদ গেট থেকে এন্ট্রি নিতে দেওয়া হচ্ছে না। তবে অন্য গেট থেকে আমরা যাব, আমরা সেই দিকেই যাচ্ছি। আমাদেরকে না একটা জায়গায় এসে অপেক্ষা করতে বলা হলো। এই জায়গাটার নাম তো আমরা ঠিক জানি না, তবে চলো আমরা সামনের দিকটা একটু এগিয়ে যাই, গিয়ে চারিদিকটা একটু পাইচারি করি, আর তোমাদেরকেও চারিদিকটা একটু ঘুরে দেখাই। আর এখানকার প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর, আর তো বেশ ভালোই লাগছে। হালকা রোদ উঠেছে, বেশ ঠান্ডাও আছে। সামনের বোর্ডে হয়তো কিছু লেখা আছে, চলো গিয়ে দেখি। গুড়গুড়িয়া নেচার ক্যাম্প ওয়েলকামস ইউ শিমলিপাল নর্থ ওয়াইল্ড লাইফ ডিভিশন। জায়গাটার নাম হলো কালিয়ানি, আর দূরে বয়ে যাচ্ছে খাইরি নদী। হলো কালিয়ানি ফরেস্ট চেক গেট। আমরা এখানেই অপেক্ষা করছি আমাদের গাইডের জন্য। আমরা তো শিমলিপালে পৌঁছে গেছি, তবে এখনও আমরা ফরেস্টের মধ্যে এন্ট্রি নিতে পারিনি। নানা রকম কন্ডিশনের মধ্যে দিয়ে আমরা এসেছি, খুব ভালো খুব খারাপ, তোমাদের সঙ্গে সবটাই তো শেয়ার করেছি। এখানে ওয়েট করছি গাইডের জন্য, গাইড আসলে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। রাস্তার এত খারাপ কন্ডিশন যে আমরা অনেকটা লেটে পৌঁছেছি। দেখা যাক, ফরেস্টের মধ্যে গিয়ে আমরা যা যা এক্সপ্লোর করব তোমাদের তো সবটাই ডিটেলসে জানাবো, আর কি কি সমস্যার মধ্যে পড়ছি আর কি কি ভালো জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছি সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই মিলে তো এখানে কুকুরগুলোকে বিস্কুট খাওয়াচ্ছিল। আর সামনের পরিবেশটা একবার দেখো বন্ধুরা, এখানে নাকি মাঝের মধ্যে হাতিও চলে আসে। আমাদের যিনি গাইড উনি তো চলে এসেছেন। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। মনের মধ্যে যে কি এক্সাইটমেন্ট কাজ করছিল কি বলবো, প্রচন্ড একটা এক্সাইটমেন্ট নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমাদের যিনি গাইড আছেন তিনি আমাদের শিমলিপাল ফরেস্টের সম্পর্কে নানা রকম তথ্য জানাচ্ছিলেন। তোমাদেরকেও সবটা বলবো, তার আগে প্রাণ খুলে একটু নিঃশ্বাস নিয়ে নি। এই দূষণমুক্ত বাতাস চাইলেও কোথাও পাবো না। লাল মাটির আঁকাবাঁকা পথ, দুদিকে সারি সারি সবুজ গাছপালা, জঙ্গলের মধ্যে বেশ ঠান্ডা। আমরা এখন যাচ্ছি যোশীপুর গেটের দিকে। চারিদিকে পাহাড়, ধানের ক্ষেত আর শীতের রোদ। এ যে কি অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। দূর দূরান্তে কোনো লোকজনের দেখা নেই, না আছে যানজট, না আছে লোকের ভিড়। সামনে একটা গ্রাম পড়লো, তবে গ্রামগুলো যে খুব একটা বড় তাও না, গোনাগুনতি কয়েকটা বাড়ি নিয়ে হয়তো একটা গ্রাম আছে। গ্রামের মহিলারা দুপুরের কাজ সেরে নিতে ব্যস্ত।
সামনে একজনকে দেখলাম তার গরুর পালকে খেতে দিচ্ছেন। আর আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আমরা এসে পৌঁছালাম যোশীপুর গেটে। এখান থেকে ফরেস্টে এন্ট্রি নেওয়ার যে পাসটা আমাদেরকে রিসর্ট থেকে করিয়ে দেওয়া হয়েছে, সেটা দেখিয়ে আমাদেরকে ফরেস্টে এন্ট্রি নিতে হবে। তবে সেই কাজটা না আমাদের গাইডই করে নিলেন। আমরা এখন তো ফরেস্টের মধ্যে ঢুকে গিয়েছি, কিন্তু চারিদিকের মানে নেচার নিয়ে কিছু বলার নেই। সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর করতে থাকবো। আর আমি নিজে চোখে যতটা দেখছি, আমি জানি না ক্যামেরাতে কতটা তোমাদেরকে বোঝাতে পারছি। তো সুন্দর এখানকার পরিবেশ, গ্রাম্য পরিবেশ যদি কেউ এনজয় করতে চাও তাহলে অবশ্যই একবার শিমলিপালে এসো। আমরা জাস্ট এন্ট্রি করেছি আর কাল থেকে যেখানে যেখানে ঘুরতে গেছি এখানকার মানুষজন তো খুবই ভালো। আমরা যেখানে যা প্রবলেমে পড়েছি ওনারা আমাদের খুব হেল্প করেছেন, কারণ এখানে নেটওয়ার্ক একদমই কাজ করে না। এখন আমাদের যে গাইড আছেন উনি এন্ট্রির জন্য যে পেপারটা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা আর কি অফিসে গিয়ে দেখাচ্ছেন। তারপরে আমরা আরও কোর এরিয়ার দিকে যাব। আর সামনেই একটা খুব ভালো ওয়াটারফল আছে, আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তোমাদেরকে আরও একটা ইম্পর্টেন্ট কথা জানিয়ে রাখি, সেটা হলো গাইড ছাড়া একদমই ফরেস্টের মধ্যে এন্ট্রি করবে না, তাহলে তোমরাই সমস্যায় পড়ে যাবে। কালিকা প্রসাদ গেটে গিয়ে তোমরা গাইডের ব্যবস্থা করে নিয়ে তারপরে তোমরা যোশীপুর গেটের কাছে এসো, কারণ যোশীপুর গেটের কাছে কোনো গাইড পাওয়া যায় না। এখানে কিন্তু কোনো নেটওয়ার্কই কাজ করে না। আমরা কিছুটা এগিয়ে এসে একটা জায়গায় নেমে পড়লাম। তার কারণ হলো, তোমরা কি কেউ বুঝতে পারছো? সামনে এক দল হরিণ এসেছে। ওরা নাকি এখানে নদীর জল খেতে আসে। এই জায়গাটায় নাকি অন্যান্য পশুরাও এসে থাকে, যেমন হাতি, বাঘ, বাইসন আরও অন্যান্য জীবজন্তুও এসে থাকে। তবে ভাগ্যের জোরে আমরা আজকে হরিণের দলকে দেখতে পেয়ে গেলাম। টুরিস্টের গাড়ির আনাগোনা তো চলছে, হঠাৎ শব্দ পেয়ে হরিণগুলো দৌড় দিল। আমরা বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে হরিণগুলোকে দেখছিলাম। আমরা খুব আস্তে আস্তে কথা বললেও এখানে খুব জোরে শব্দ হচ্ছিল, তাই আমরা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিণদের আনাগোনা দেখছিলাম। বেশ কয়েকটা হরিণ তো জঙ্গলের মধ্যে হারিয়ে গেল, একজন দাঁড়িয়েছিল। তবে একের পর এক টুরিস্টের গাড়ি আসছে তো, তাই গাড়ির শব্দে ওরা অনেকটা দূরে পালিয়ে গেল। আমরা এখনো অনেকটা দেখতে পাচ্ছি, তবে ক্যামেরাতে হয়তো তেমন আর ধরা পড়ছে না। সত্যি বলতে এ এক অন্যরকম অনুভূতি। চিড়িয়াখানায় তো নানা রকম বন্য পশু দেখেছি, এরকম জঙ্গলের মধ্যে পশু পাখিদের আনাগোনা দেখতে পাওয়াটা একরকম ভাগ্যেরও ব্যাপার, আর তার উপরে এ এক অন্যরকম অনুভূতি, কারণ এরকম তো সচরাচর দেখা যায় না। এই শব্দ কমে যেতে দু একটা হরিণকে দেখলাম একদম চুপচাপ গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। তাই তোমাদেরকেও ক্যামেরাটা জুম করে দেখানোর চেষ্টা করছি। আগের বার না যখন আমরা কুলডিহা ফরেস্টে গিয়েছিলাম, একটাও জীবজন্তুর দেখা পাইনি। ফেরার সময় মনটা একটু হলেও খারাপ হয়েছিল। ওই যে বলছিলাম না, জঙ্গলে এসে জীবজন্তুর দেখা পাওয়াটা এক প্রকার ভাগ্যেরই ব্যাপার। তবে শিমলিপাল ফরেস্ট অনেকটা বড়। এই ফরেস্ট উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার মধ্যে পড়ে। প্রায় 2750 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই ফরেস্ট রয়েছে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি জানো তো বন্ধুরা, বিশ্বের একমাত্র বন্য মেনালিস্টিক বাঘের জিনগত বংশ সংরক্ষণের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ফরেস্ট। গাড়ির মধ্যে থেকে হঠাৎ দেখলাম যে রাস্তার পাশে বেশ কয়েকটা ময়ূর দাঁড়িয়ে আছে। তবে ওরা না শব্দগুলোকে খুব ভালোভাবে অনুভব করতে পারে। আমাদের শব্দ পেয়েই হয়তো ওরা গাছগাছালির আড়ালে লুকিয়ে পড়েছে। তবে যাই হোক, হরিণের দেখা পেলাম, আবার ময়ূরের দেখাও পেলাম। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তবে গাড়িতে বসে বসে আমাদের গাইডের কাছে নানা রকমের গল্প আমরা শুনছি। জঙ্গলের মধ্যে বেশ কয়েকটা আদিবাসী গ্রাম আছে। তবে আদিবাসীদের তো বিভিন্ন ভাগ আছে, তার মধ্যে কোলহা, সাঁওতাল, ভূমিজা, ভাতুদি, গন্ডা, খাদিয়া, মানকান্দিয়া এবং সাহারা, এই সমস্ত উপজাতির বসবাস এখানে সব থেকে বেশি। আমরা কিন্তু এখন যাচ্ছি জঙ্গলের মধ্যে একটা গ্রামের মধ্যে দিয়েই। জঙ্গল মানে কিন্তু শুধু যে জঙ্গল সেটা কিন্তু একেবারেই না। জঙ্গলের মধ্যে বেশ কয়েকটা ছোট ছোট গ্রাম আছে, আর সেই গ্রামে বহু মানুষের বসবাস। তাদের নিজস্ব একটা জীবনযাত্রা আছে। শিমলিপাল আসার পারফেক্ট টাইমিং হলো নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত। মাঝের যে সময়টা কয়েক মাসের জন্য এই ফরেস্ট বন্ধ থাকে পশু পাখিদের ব্রিডিং এর জন্য। আমরা ইলেকট্রিসিটি, ফোনের নেটওয়ার্ক এই সমস্ত কিছু ছাড়া আমাদের জীবনকে প্রায় অচল মনে করি। তবে জানো তো বন্ধুরা, এখানে না আছে কোনো ইলেকট্রিসিটি আর না আছে কোনো ফোনের নেটওয়ার্ক। এখানকার মানুষজনেরা মূলত চাষবাসই করেন। চারিদিকে পাহাড়, জঙ্গল আর যতদূর চোখ যায় ধানের ক্ষেত। এখন যেহেতু ধান পাকার সময়, আমাদের গাইডের কাছে শুনলাম অনেক সময় হাতির দলও বেরিয়ে আসে এই জায়গাগুলোতে। এ এক অন্যরকম অনুভূতি, চারিদিকে এক অনন্য পরিবেশ। একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার শুনলাম আমাদের গাইডের কাছে। গরু, ছাগল, ভেড়া নিয়ে তো রাখালেরা মাঠে চড়াতে যান, আর মাসে শেষে তারা পারিশ্রমিক হিসেবে পান 1 বস্তা করে ধান। এখনো যে এই ব্যাপারগুলো আছে, সত্যি বলতে এখানে না আসলে একেবারেই এই ব্যাপারটা অজানা থেকে যেত। টুরিস্টের কাছে নানা রকমের গল্প শুনছি, আর নানা রকমের গল্প শুনতে শুনতে অবশেষে একটা জায়গায় এসে পৌঁছালাম। এখানে শাল পাতা পোড়া চিকেন পাওয়া যায়।
দেশি করেছ? নাই উঠেনি ওইটা দেশি। ও আচ্ছা আচ্ছা, দেশি এখানে দেশি পোলট্রি সব রকমের মুরগির শালপাতা পোড়া মাংস বানানো হচ্ছে। আর আমার বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভালোই লাগছিল। চারিদিকটা না বেশ সুন্দর, চারিদিকটা নিরিবিলি নির্জন। তবে এই জায়গাতে এসে দাঁড়ানোর একটাই কারণ হলো এখানে কোনো নামি দামি হোটেল রেস্টুরেন্ট একেবারেই নেই। আমরা ফরেস্টের যেদিকে আছি সেখানে একটি মাত্র জায়গায় আছে যেখানে গোনাগুনতি কয়েকটা ছোট ছোট হোটেল আছে। এখানে দুপুরের খাবারটা অর্ডার দিয়ে যেতে হবে। আর এদিকে না আমাদের শালপাতা পোড়া চিকেনও চলে এসেছে। দেখতে অনেকটা কাবাবের মতো লাগছে। আমি তো চিকেন খাই না, তাই আমার সঙ্গে যারা আছে তারাই টেস্ট করবে। সানায়ের পাপাকে বললাম টেস্ট করে জানাতে। ও খেয়ে জানালো একটু আলাদা টেস্ট, তবে ভালো খেতে। ওরা খাওয়া দাওয়া করছিল, আমি গেলাম একটু দোকানে। বড় বড় প্যাকেটগুলোতে কি আছে আমার একটু জানার ইচ্ছা হয়েছিল। ওগুলো নাকি ধুনোর প্যাকেট, এনারা নিজেরাই বানিয়ে থাকেন। এটা দেখুন তো, এই শাল গাছের থেকে হয়, বুঝলেন না? আচ্ছা এটা আচ্ছা কেটে নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা। এটা আপনি যে মাটি থেকে যে দানা আছে না, হ্যাঁ হ্যাঁ কোথায় এই যে আঙ্গুন দেবে, আঙ্গুন দেওয়ার পরে ওটা কি করবে, উপর থেকে দেবে। সত্যি বলতে কেউ যদি অ্যাডভেঞ্চার পছন্দ করো, শিমলিপাল ফরেস্টের শীতল গর্জন, পাখিদের মিষ্টি মধুর ডাক, হয়তো কোথাও দেখতে পেলেও পেতে পারো হাতি, হরিণ কিংবা বাঘের দেখা। ছোট ছোট আদিবাসী গ্রামগুলো পেরিয়ে যতই এগিয়ে যাবে, শিমলিপাল জঙ্গলের গভীরতা তোমাদেরকে ততই কাছে টানবে। বহুকাল আগে ময়ূরভঞ্জের রাজাদের শিকারের জন্য প্রিয় একটা জায়গা ছিল এই শিমলিপালের জঙ্গল। এই জঙ্গলে প্রচুর পরিমাণে শিমুল গাছ পাওয়া যেত, যাকে আমরা লাল রেশম বা রেড সিল্ক ট্রি নামে জানি। সব থেকে বেশি পরিমাণে এই গাছ পাওয়া যেত, এখনো পাওয়া যায়। তাই এই জঙ্গলের নাম হয়েছিল শিমলিপাল। জঙ্গলে যে সমস্ত আদিবাসীরা বসবাস করেন তারা তো মূলত কৃষিকাজ করেন, তবে একটা অংশ আছে যারা জ্বালানি কাঠ এবং কাঠ সংগ্রহ করে হাটে বিক্রি করেন, আর সেখান থেকেই তাদের আয়ের অংশ আসে। এখানে কয়েকটা নির্দিষ্ট দিনে হাট বসে। আদিবাসীদের আরও একটা অংশ আছে যারা বন থেকে নানা রকম বনজ পণ্য সংগ্রহ করে তারা হাটে কিংবা বাইরের বাজারে গিয়ে বিক্রি করে আয় করেন। আদিবাসীদের আরও একটা অংশ বেশ কিছু ঐতিহ্যবাহী সংরক্ষণ পদ্ধতি অনুসরণ করত, যেমন বন্ধ ঋতু, নির্দিষ্ট প্রজাতির শিকার নিষিদ্ধকরণ, পবিত্র বন রক্ষণাবেক্ষণ, আরও অনেক কিছু। তবে সেগুলো না সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকটাই কমে গিয়েছে। দেখে আমরা যেমন আমাদের গাইডের কাছে নানা রকমের গল্প শুনছি, আর তোমাদের সঙ্গেও যতটা পারছি সবটাই শেয়ার করছি। সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কখনো পাহাড়ি আঁকাবাঁকা পথ, আবার কখনো আদিবাসী গ্রাম, কখনো লাল মাটির রাস্তা, আবার কখনো ঢালাই করা রাস্তা। দূরে সবুজ পাহাড়, আর আমরা কোথায় যাচ্ছি তোমরা হয়তো এখনো বুঝতে পারছো না। তো ভাবছো পুরো জঙ্গলটাই আমরা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তবে না, আমরা সামনেই একটা স্পটে যাচ্ছি। ওদেরকে আমি আগেও বলেছি জঙ্গলে কোনো গাইড ছাড়া এন্ট্রি নেবে না, তাহলে নিজেরাই সমস্যায় পড়বে। তার কারণ হলো আমাদের গাড়ির পিছনে আরও একটা গাড়ি ছিল, যারা গাইড না নিয়ে ভুলবশত এন্ট্রি নিয়ে ফেলেছে যোশীপুর গেট থেকে। সেখানে কোনো গাইড ছিল না। জঙ্গলের মধ্যে যে ভিউ পয়েন্টগুলো আছে সেখানে পৌঁছাতে অনেকটা সময় লাগে। কখনো গভীর জঙ্গলের আঁকাবাঁকা পাহাড়ি পথ, আবার কখনো আদিবাসী গ্রাম, চারিদিকে রাস্তা চলে গিয়েছে। এখানকার পরিবেশ, এখানকার রাস্তাঘাটের সঙ্গে যারা পরিচিত তারা যদি আমাদেরকে গাইড না করে আমরা ভুলবশত অন্য পথে চলে যেতে পারি, আর জঙ্গলের গভীরতায় হারিয়ে পড়লে আমরা সমস্যায়ও পড়তে পারি। এই জঙ্গলে কিছু কিছু এরিয়া এমন আছে যেখানে বাঘেদের আনাগোনা চলে। তোমরা অনেকেই জানো শিমলিপাল টাইগার রিজার্ভের সংরক্ষণের জন্য খুব বিখ্যাত। আমাদের গাড়ির পিছনে যে গাড়িটি ছিল তারা আমাদেরকে ফলো করে করে সামনের দিকে এগোচ্ছিল, তা না হলে তারা বুঝতেই পারছিল যে তারা হয়তো হারিয়ে যেতে পারে। যে জায়গাটা তোমাদেরকে দেখাবো, শিমলিপালের প্রতিটি কোণা কোণা খুব সুন্দর। তবে এবার তোমাদেরকে যেটা দেখাবো তোমরাই দেখে নাও, আর তোমরাই কমেন্ট করে আমাকে জানাবে যেটা কতটা সুন্দর। শিমলিপালে এসে কেউ যদি এখানে না আসে পুরো ট্রিপটাই মিস হয়ে যাবে। বেহেরেপানি ওয়াটারফল, ইট ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া। শিমলিপাল একটি প্রাচীন জঙ্গল। বেহেরেপানি ওয়াটারফলও হাজার হাজার বছরের ইতিহাস বহন করে তার গতিতে বয়ে চলেছে। এ পৃথিবীতে কিছুই নিখুঁত নয়, তবে প্রাকৃতিক শোভা দেখলে মনে হয় সব কিছুই নিখুঁত। আমাদের প্রত্যেকের কাছে তো সময়ের অনেকটা দাম, তবে এখানে যদি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি তাহলে সে সময় নষ্ট হওয়ার নয়। প্রাকৃতিক শোভা হলো এমন এক উপহার যা আমাদের মানসিক শান্তি দেয়। আমাদের এই বেহেরেপানি ওয়াটারফলে পৌঁছাতে প্রায় ঘন্টাখানেক সময় লেগে গিয়েছে, আর এই সুন্দর সময়টাকে আমরা তিনজন মিলে উপভোগ করছিলাম। তারপরে আমাদের গাইড আমাদেরকে বললেন যে আরও একটা ভিউ পয়েন্ট আছে, উনি আমাদেরকে সেখানেই নিয়ে যাচ্ছেন এখন। আগে এই বেহেরেপানি ওয়াটারফলের কাছে ইস্টরা চাইলে স্টে করতে পারতো, সেটা আগে থেকেই অনলাইনে বুকিং করতে হতো।
তবে এখন সেটা বন্ধ হয়ে গিয়েছে। চারিদিকটা একবার দেখো বন্ধুরা কতটা সুন্দর, আর এখান থেকে না ওয়াটারফলটাকে আরো ভালোভাবে দেখা যায়। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখান থেকে এবার বেরিয়ে পড়বো। লাঞ্চের সময় হয়ে গিয়েছে, আর আরো তো কয়েকটা জায়গা দেখা বাকি আছে। এখানে যদি অনেকটা সময় কাটিয়ে দিই তাহলে পরের জায়গাগুলোতে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে। তারপরে আমরা কোথাও না ওয়েট করে চলে এসেছি লাঞ্চ করতে। আমি তো পেহেলপানি ওয়াটারফলে যাওয়ার আগে লাঞ্চ করার জায়গাটাকে দেখিয়েছিলাম। আমরা না ভেজ থালি অর্ডার করেছিলাম। আছে ভাত, ডাল, তার সঙ্গে পাঁপড়, আছে কয়েক রকমের ভাজা, তার সঙ্গে আচার আছে, আর আছে 2 রকমের সবজির তরকারি। মাছ, মাংস, ডিম সবটাই পাওয়া যায়। তবে এখানে খাবার দাবার খুব লিমিটেড বানানো হয়, কারণ সবসময় তো ট্যুরিস্টের আনাগোনা সমানভাবে হয় না। তবে খাবার দাবার মোটামুটি ভালো। তাহলে চলো খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। খাওয়া দাওয়া সেরে আমরা আবারও বেরিয়ে পড়লাম আরও একটা ভিউ পয়েন্টের জন্য। দুপুরের লাঞ্চ সেরে নেওয়ার পরে আমাদের প্রত্যেকের চোখে ভাত ঘুম নেমে আসলেও বাইরের প্রকৃতি না সেটা হতে দেয়নি। দুপুরের রোদ মেখে দূরের পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, তারই মাঝে জঙ্গলের আঁকাবাঁকা লাল মাটির কাঁচা পথ ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের নতুন আরও একটা গন্তব্যস্থলে। এই মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ আমাদের দুপুরটাকে আজকে একেবারে অন্যরকম করে তুলেছে। আমাদের গাড়ির পিছনে যে গাড়িটি আমাদেরকে ফলো করে এগিয়ে আসছিল, হঠাৎ না সেই গাড়িটি কোথায় হারিয়ে গিয়েছে। বললাম না, গাইড ছাড়া এই জঙ্গলের পথে এগোলে আমরা কোথায় যে হারিয়ে পড়বো তার কোনো ঠিক নেই। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা প্রায় পৌঁছে গেছি, আর এখানে না কাজ চলছে। এই জঙ্গলের জীবনযাত্রা এখন অনেকটাই উন্নত হয়েছে। ইলেকট্রিসিটির ব্যবস্থা এখানে না থাকায় এখানে অনেক জায়গায় এখন সোলারের ব্যবস্থাও করা হয়েছে। তার সঙ্গে যাতায়াত ব্যবস্থাও অনেকটা উন্নত হয়েছে। বেশ কয়েক বছর আগে পর্যন্তও জঙ্গলের মধ্যে যারা বসবাস করেন তাদের না জঙ্গলের বাইরের এলাকাতে পৌঁছাতে বেশ কয়েকটা দিন লেগে যেত, কারণ তাদেরকে পুরোটাই পায়ে হেঁটে পৌঁছাতে হতো। এদিকে আমাদের সামনে কি অপেক্ষা করছে দেখছো বন্ধুরা, এটা হলো উস্কি ওয়াটারফল। অন্যান্য ওয়াটারফলের মতো উস্কি ওয়াটারফলও খুব জনপ্রিয় শিমলিপালে। এই উস্কি ওয়াটারফলে পৌঁছাতে আমাদের বেশ অনেকটা সময় লেগেছে, কারণ জঙ্গলের পথ ধরে এক একটা জায়গায় পৌঁছাতে অনেকটা সময় লেগে যায়। গাইড আমাকে জিজ্ঞাসা করছিলেন এখানে এসে আমাদের কেমন লাগছে। জঙ্গল, পাহাড় আর ঝর্ণার মেলবন্ধন, এ এক মনোমুগ্ধকর পরিবেশ। ঝর্ণার জলের শব্দটা শুনলে বন্ধুরা কতটা তীব্র এই জলের গর্জন। তবে এই তীব্র শব্দ কোনোভাবেই কানকে অস্বস্তি দেয় না। এখানে জলের এতটাই শব্দ যে আমরা কেউ কারোর কথা ঠিকমতো শুনতেও পাচ্ছিলাম না। ওই যে কথায় বলে না, প্রকৃতির সান্নিধ্যে কিছুক্ষণ, পাহাড় ও ঝর্ণার সৌন্দর্য যেন জীবনের প্রতিচ্ছবি, যেখানে চলতে চলতে নতুন পথে সন্ধান মেলে। আবারও নতুন একটা স্থান আর নতুন নতুন অভিজ্ঞতা। একটা খুব ফেমাস গানের লাইন আছে, পাহাড় যেমন করে ঝর্ণা বহায় জীবনটাও তেমনই। আমাদের মাথার ওপরের বিশাল খোলা আকাশ, গাছপালা, পাহাড় পর্বত, ঝর্ণা, এগুলো আমাদেরকে অনেক শিক্ষা দেয়, কারণ তারা বইয়ের পাতার বাইরেও জীবন সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে আমাদেরকে সুযোগ করে দেয়। বিকেলের পড়ন্ত রোদে আর উস্কি ঝর্ণার ঠান্ডা বরফ গলা জলে পা ডুবিয়ে আমি পায়চারি করছি। তবে এই জলে না বেশিক্ষণ পা ডুবিয়ে থাকা একদমই যাবে না। কনকনে ঠান্ডা জল গায়ে কাঁটা দিচ্ছে একেবারে। তো ঠান্ডায় কাঁপুনি ধরুক না কেন, এরকম একটা সুন্দর জায়গাটাকে মন ভরে উপভোগ করব না সেটা কি আর হয়? অনেক মজা আনন্দ করেছি এই উস্কি ওয়াটারফলের কাছে এসে। এবার আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। সূর্যি মামা বিদায় নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আজকের মতো। শিমলিপালের পাহাড়, জঙ্গল আর মাঠঘাট, একজন মানুষ আর একজন পশুর মধ্যে যে এক আশ্চর্যজনক মায়া আর প্রেমের বন্ধন শুরু হয়েছিল, সেই কাহিনী বহন করে চলেছে বহু কাল ধরে। তোমরা হয়তো বুঝতে পারছো বন্ধুরা আমি কোন গল্পের কথা বলছি। এখন আমাদের কাছে গল্প হলেও সেটা ছিল একটা সময়ের বাস্তব ঘটনা। তোমাদেরকে একদম ছোট্ট করে সমস্ত গল্প বলবো। তবে আমরা এখন এসে পৌঁছেছি পাইন ফরেস্টে। এর পাশেই আছে খাইরি নদী। তবে সন্ধে নেমে আসছে, তাই সেখানে আমরা আর গেলাম না। এক বাঘিনী খাইরি আর IFS অফিসার সরোজ রাজ চৌধুরী, যাদের এক অবিশ্বাস্য বন্ধুত্ব আর তাদের ভালোবাসার মেলবন্ধনের গল্প আজও যেন এই জঙ্গলের আকাশে বাতাসে মিলেমিশে আছে। একটু পরেই সন্ধে হয়ে যাবে।
পাইন ফরেস্টের এই বিশাল বড় বড় গাছগুলো মনে হচ্ছে একেবারে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। এই শিমলিপালের জঙ্গলে প্রতিটি কোণা কোণা খুবই সুন্দর, তবে অনেক কিছু দেখার আছে, জানারও আছে। তবে আজকে না পুরোটা সম্পন্ন একেবারেই হলো না, তার কারণ সন্ধে নেমে আসছে। তাই অন্য কোথাও না গিয়ে আমরা পাইন ফরেস্টে বেশ কিছুক্ষণ সময় কাটাচ্ছি প্রত্যেকে। শীতের এই পাইন গাছগুলোকে দেখলে মনে হয় আবার কিছুদিন পরে বসন্তকাল ফিরে আসবে আমাদের জীবনে। আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকা এই মস্ত বড় বড় পাইন গাছগুলো যেন বলছে আরো কিছুক্ষণ এই জঙ্গলের নির্জনতায় কাটিয়ে যাও। সন্ধে নামার আগে এই অপূর্ব সুন্দর শিমলিপাল জঙ্গলের স্মৃতি আর অনুভূতি নিয়ে আমরা এবার ফিরে যাব আমাদের হোটেলের পথে। বন্ধুরা, তোমাদেরকে আমি সমস্ত ডিটেলস তো দিয়ে দেব, তার সঙ্গে মোর নাম পূর্ণচন্দ্র নায়ক, ইকো ট্যুরিজম গাইড, খৈরি জসিপুর। আচ্ছা, ফোন নাম্বারটা বলুন। ফোন নম্বরটা 8658965441। আচ্ছা, ঠিক আছে। ইনি ছিলেন আজকের আমাদের গাইড। আপনারা যদি কেউ শিমলিপালে আসেন তাহলে ওনার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারেন। ওনার নাম, ফোন নাম্বার সব কিছু আমি দিয়ে দিয়েছি। যে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান শিমলিপালে এসে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। আমরা তো এবার ফিরে যাচ্ছি। একদিনের মধ্যে এই জঙ্গল পুরো ঘুরে শেষ করা একেবারেই সম্ভব না। আমরা কিছুটা অংশ ঘুরে দেখলাম, তোমাদেরকেও দেখালাম, আর যেটুকু বাকি থেকে গেল সেগুলো আবার পরের জন্য তোলা থাক। তাহলে বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হবে আবার অন্য একটা ভ্লগে।